বনপাড়া গ্রামে ঢোকার সময় সায়ন্তীর মনে হয়েছিল বাতাস যেন একটু বেশি ভারী। চারপাশে মাঠে ঘেরা নির্জন পথ, মাঝে মাঝে শুঁয়োপোকার ডাকা আর দূরে গরুর ঘণ্টার শব্দ, এই সব কিছুতেই যেন এক অস্বস্তিকর নীরবতা। হঠাৎই বস্তির মতো পচা গন্ধ ভেসে এলো। পাশে দাঁড়ানো বটগাছটা থমথমে, নিচে কিছু ফুল পড়ে আছে, পুরনো, শুকনো আর লাল। সায়ন্তী চুপ করে নোটবুকে লিখে নেয়, লোকবিশ্বাস সবসময় অলৌকিক নয়, ভয়কে খুঁজতে হলে তার ছায়ার পেছনে যেতে হয়। আর ঠিক তখনই একটা কর্কশ গলা শোনা গেল, ও দিদি, ওই গাছটা নেচে দাঁড়াবেননি। সায়ন্তী চমকে তাকায়। ধুলো মাখা ধুতি পরা একজন বৃদ্ধ, নিমাই মণ্ডল। হ্যাঁ, কেন? এই গাছটা কি বিশেষ কিছু? বৃদ্ধ চোখ সরিয়ে নিচু গলায় বলে, ওটা ওটা রক্ত সুরা। আপনারা শহরের লোক, বুঝবেননি। সায়ন্তী একটু হাসে। আচ্ছা, আমি তো গবেষণা করতে এসেছি লোককথা নিয়ে, আপনাদের বিশ্বাস জানার জন্যই তো এসেছি। বৃদ্ধ থেমে যায়, তারপর হঠাৎ সামনে এসে বলে, সবাই কেবল জানে গাছটা পুরনো, কেউ জানে না ওটা কার মাংসের ঘর। ওখানে দাঁড়ালেন, গন্ধ টেরটি পাননি না? মাংসের ঘর মানে? যার রক্ত প্রথমে পড়েছিল ওখানে, সে বলেছিল প্রতি বছর আমার জবাই চাই, না হলে গাছ ফুল দেবেনি। সায়ন্তীর মুখের হাসি মিলিয়ে যায়। এখনো ঘটে এসব? ও, চৈত্র সংক্রান্তির রাতে এক মেয়ে হারিয়ে যায়, কারো খোঁজ মেলে না। পুলিশ সব জানে, কিন্তু তাদের মেয়েও তো আছে, কেউ রক্ত সুরার দিকে তাকায়নি। সায়ন্তীর গলার স্বর ধীরে হয়ে আসে। গতবার কারা হারিয়েছিল? কুসুম, বয়স 15, খালি পায়ে গিয়েছিল গাছ দেখতে, ফিরল নি। কেউ বলল রং, কেউ বলল রক্ত। বৃদ্ধ হঠাৎ থেমে যায়। থাক থাক থাক, আপনি ফিরুন দিদি। এইসব পরীক্ষা নিরীক্ষা অনেক জায়গায় হয়, কিন্তু রক্ত সুরা, ও তো রক্ত খায়, সেই রক্ত যেটা কেউ দেয় না, কিন্তু নিয়ে নেয়। হালকা দমকা ঝাপটায় বটগাছের পাতাগুলো কাঁপে, আর গাছের ডালে যেন একটা লাল রঙের ঝলক। বৃদ্ধ সেখান থেকে চলে যায়। সায়ন্তী হাঁটছিল নির্জন পথ ধরে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বাতাস থমকে গেছে, যেন গায়ে সে কিছু একটা আটকে যাচ্ছে বারবার। হঠাৎই দূরে সেই গাছটা, রক্তচূড়া। গাছ নয়, যেন লাল রঙের আগুন ছড়ানো এক শ্বাসরুদ্ধ করানো উপস্থিতি। পাতা পড়ছে না, পাখি নেই, এমনকি গাছের চারপাশে ঘাস পর্যন্ত নেই। সে ক্যামেরা তোলে, ছবি তোলে, এবং হঠাৎ পেছনে এক শব্দ শুনতে পায়। ওটা গাছ নয়, ও এক রক্তে ভেজা আত্মা। চিন্ময়ী কুসুমের মা, মাথায় আঁচল চাপা, চোখ লাল। আপনি কে? আমি কুসুমের মা। আপনার মেয়েটা, সে কি সত্যি গাছের কাছে গিয়েছিল? সেই চৈত্র রাতে ওর ছোট্ট হাতে ছুরি পরিয়ে দিয়েছিলাম। সকাল হতে আর দেখতে পাইনি, শুধু একটা ছুরির টুকরো পড়েছিল ও গাছের নিচে। এই অপরূপ সুন্দর গাছকে আপনারা
এরকম কেন বলছেন? এই গাছ সেই নববধূ কমলিকার অভিশাপ। চৈত্র সংক্রান্তির দিন পণের দাবিতে ওকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল শ্বশুর বাড়ির লোকেরা। সে পুড়তে পুড়তে এই গাছের নিচে এসে মারা যায়। আর কমলিকা মরার আগে বলেছিল, আমার রক্ত দিয়েই চূড়া সাজাও, প্রতিটি বছর আমি কাউকে নিয়ে যাব। সায়ন্তী স্তব্ধ। চিন্ময়ী ফিস ফিস করে বলে, আগে গাছ ছিল সবুজ, এখন ফুল ফোটে শুধু একদিন, চৈত্র সংক্রান্তির সকালে। আর সেদিনই এক মেয়ে হারিয়ে যায়। সায়ন্তীর পায়ের নিচে কিছু শব্দ টের পেল সে। সে নিচের দিকে তাকায়। লালচে এক ঝরা পাতা, না পাতা নয়, একটা আধপোড়া চূড়া। আর গাছের ডালে হালকা রক্তাভ ছাপ, যেন কেউ খুব সাবধানে রং ছিটিয়েছে। সায়ন্তী ধীরে ধীরে পিছন হাঁটে। চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে ঘুম ভাঙল এক আতঙ্কে। ঘামে ভেজা শরীরে সায়ন্তী জানালার পাশে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলোয় সে আয়নায় দেখতে পেল একটা মেয়ের পোড়া মুখ, কালো ছাই ছাই তার চোখ, আর লালচে ঠোঁটে শুধু একটাই প্রশ্ন, আমার জায়গাটা কি তুই নিবি? সায়ন্তী চিৎকার করে উঠল। বিছানার পাশে পড়ে থাকা নোটবুকে আগুন লেগে গেছে, আর সেখানে লেখা আছে শেষ লাইনটা, চূড়ার রং রক্ত হয় যখন কেউ না ফেরে। সায়ন্তী ভয় না পেয়ে হাজার প্রশ্নের উত্তর খুঁজতে সে একা বেরিয়ে পড়ল। হাতে টর্চ, কোমরে একটা ছোট ছুরি, আর মনে প্রশ্ন, কুসুম কোথায়? গাছের কাছে ঠিক কি আছে? গাছের নিচে এসে থামল সে। হঠাৎ টর্চের আলোয় চোখে পড়ে তার গাছের গায়ে একটা দীর্ঘ ফাটল। কেউ যেন একসময় চাপা একটা আঘাত করেছিল, আর ভেতরে গহ্বর তৈরি হয়েছে। সায়ন্তী ধীরে হাত রাখে জায়গাটায়। ঠিক তখনই সে শুনতে পায়, তুমি ঢুকতে চাইছ? সে চমকে ঘুরে দাঁড়ায়। মহেশ পুরাণী নামে এক রহস্যময়ী বৃদ্ধা দাঁড়িয়ে পিছনে। কুসুম কোথায়? এখানে কি আছে জানেন? এ গাছ কেবল বড় নয়, এ গাছ জীবিত গাছ। গায়ে হাত রাখলে সে মনে রাখে। অনেকের স্পর্শ জমে আছে ওর একার শরীরে, আর ওর গহ্বরে। আমি দেখতে চাই এখনই। তুমি ঢুকলে সে জানবে তুমি এসেছ, এবং সে চাইবে তুমি আর বের না হও। সায়ন্তী গাছের ফাটলে আলতো চাপ দেয়, যেন নড়ে ওঠে। ভেতরটা শীতল ও ভিজে। সে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে গহ্বরে। অন্ধকারে আলো ফেলতেই তার হাতটা কেঁপে ওঠে। মাটির ভেতর চাপা পড়ে আছে একাধিক মেয়ের জামা, চুড়ি, হার, কিছু রক্তমাখা আর কিছু আধপোড়া। তার কানে ফিস ফিস করে একটা আওয়াজ, ফিরে যা। আর একটা কণ্ঠ, আমরা তো ফিরতে পারিনি, তুইও পারবি না। সায়ন্তী কান চেপে ধরে চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এক কোণে সে দেখতে পায় কুসুমের চুড়ির টুকরো। আর ঠিক তখনই ফাটলের বাইরে থেকে সেই সকালে দেখা বৃদ্ধের গলাটা হঠাৎ শোনা যায়, তুই যদি চুপ করিস তবে সে তোকে বেছে নেবে না, চুপ থাক। সায়ন্তী হঠাৎ টের পায় তার পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, ধীরে, ঠিক গলার কাছে যেন।
সে ধীরে ঘুরে তাকায়। একটা পুরা মুখ, চোখের ভিতর চুরির টুকরো গেঁথে আছে। মেয়েটা ফিস ফিস করে বলে, এবার তোর পালা। বৃষ্টির সন্ধ্যা, বনপাড়া যেন আরো নিঃসার। কুয়াশার চাদরে ঢাকা মাঠ, আলো আঁধারির নাচন আর গাছের ডালগুলোর ফিসফিসে গন্ধ। সায়ন্তী বেরিয়ে এসে দাঁড়ায় রক্তচূড়ার গা ছুঁয়ে আসা সেই ফাটলটার সামনে। তার হাত কাঁপছে, মাথায় যেন একটা চাপা শ্বাসরুদ্ধ ক্লান্তি। রাতে সে যা দেখেছে তা নিছক স্বপ্ন নয়, তা সত্যি। আর সত্যি বলেই তার ভয় পাওয়া চলবে না। সে কোনো ক্রমে ফিরে আসে বৃদ্ধের কুঁড়ে ঘরে। দিদি, এখনো সময় আছে, ফিরে যান। আপনি সব জানেন তাই না? গাছটা শুধু একটা গাছ নয়, এটা একটা উৎসর্গ বেদি। কে করছে সব? যে হাত ফুল দেয় সেই হাত ছুরি চালায় মা। এই গ্রামের মোড়ল শতদল ওই তো রক্ত দেয় প্রতি বছর। ওর পরিবারে কেউ মরেনি কখনো। এটা কেন জানো? ও গোপনে কাউকে উৎসর্গ করে, মেয়েরা হারিয়ে যায়, ও বাঁচে। সায়ন্তীর চোখ বড় হয়ে যায়। আর ঠিক তখনই ঘরের দরজায় এক ছায়া দেখা দেয়। সেই বৃদ্ধা মহেশ পুরাণী। তার মুখে চিরচেনা একটা ঠান্ডা হাসি আর চোখে আগুন। তুমি এবার সত্যির কাছে আসছো মেয়ে। গাছকে ঠকানো যায় না। সে প্রতি বছর কাউকে চায় যাকে কেউ খুঁজবে না, আর মোড়লই তাকে দেয় নিজেরই স্বার্থে। আপনি তো জানেন সব, আপনি কেন কিছু করেননি? আমি শুধুই দেখেছি, জেনেছি, কিন্তু কিন্তু ওর অভিশাপ কেউ ভাঙতে পারবে না যতক্ষণ না কেউ নিজের ইচ্ছায় বলি দেয়। বলির রক্তই ওর পেট ভরায়। সায়ন্তী থমকে যায়। নিজের ইচ্ছায় মানে? যে নিজের ভয়কে জয় করে রক্ত দেয়, যে ফেরার পথ রাখে না। এক মুহূর্তে বাতাস জোরে থেয়ে এলো ঘরের ভিতরে। আগুন নিভে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই এ দরজার ওপাশ থেকে শতদল মণ্ডলের গলা। দরজা খুলে দে, দরজা খুলে দে, আমি আর লুকোবো না। না না, আমি আর লুকোবো না। এবার আমার মতো কাউকে ওই গাছের কাছে দে। ওর থেকে বেশি বলি কেউ দিতে পারবে না। হ্যাঁ। সায়ন্তী দরজা খুলে দেখে মোড়লের হাতে একটা ছুরি আর চোখে উন্মত্ততা। তুই শহরের মেয়ে, তোর আত্মা শক্ত, তোকেই তো দেবো এবার। তুই নিজেই এসেছিস। মহেশ পুরাণী তার সামনে এসে দাঁড়ায়। না শতদল, এবার যে এসেছে নিজের খোঁজে, সে ভয় পায় না। ও যদি যায় গাছ ওকে নেবে না, কারণ ওই মেয়ে মোটেও পালাবে না। চোখে আগুন আর ঠোঁট শক্ত। আমি যাব ওর মুখোমুখি। যদি সে চায় আমি থাকব, আর যদি সে না চায় আমি ফিরব, কিন্তু আমি আর পালাবো না। বাতাস হঠাৎ থেমে যায়। সায়ন্তী সহ সকলে বেরিয়ে যায় সেই গাছের দিকে। চৈত্র সংক্রান্তির রাত। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। হাওয়ার দমকা ঝাপটা যেন হাড়ের ভেতরে ঢুকে যায়। বনপাড়া নিঃশব্দ। কেবল রক্তচূড়ার পাতায় পাতায় চাপা কাঁপুনি আছে একটা। সায়ন্তী দাঁড়িয়ে আছে গাছের ঠিক সামনে। তার হাতে একটা ব্লেড,
ঠোঁট চেপে ধরা, চোখে কোনো ভয় নেই, আছে এক দহন। সে ধীর হাতে ব্লেডটা চালায়। রক্ত গড়িয়ে পড়ে গাছের গোড়ায়। ঠিক সেই মুহূর্তেই বাতাস থেমে যায়। একটা ফিসফিসে আওয়াজ গাছের ভেতর থেকে বেরিয়ে আসে। ভোলের রক্ত চাই। পিছনে নিমাই মণ্ডল এবং সেই বৃদ্ধা ছুটে আসে। মাগো, কি 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 করলেন আপনি? নিজের ইচ্ছায় রক্ত দিলেন? সায়ন্তী ধীরে ঘাড় ঘুরিয়ে বলে, আমি কাউকে বলি হতে দেব না। ওকে আমার ভয় দেখানোর সময় শেষ। আর ও যদি তোকে গ্রহণ না করে, যদি তোর রক্ত যথেষ্ট না হয়। সেই মুহূর্তে গাছটা কেঁপে ওঠে। মাটির নিচ থেকে এক গর্জন শোনা যায়। ভোলের রক্ত চাই, প্রতিশোধ যে এখনো বাকি। হঠাৎই দূরে আগুনের আলো। গ্রামের এক শিশু চিৎকার করে, মোড়ল বাড়িতে আগুন লেগেছে। গ্রাম জুড়ে দৌড়াদৌড়ি লেগে যায়। চিন্ময়ী কাঁপতে কাঁপতে বলে, ও বাড়ি থেকে আগুন বেরোচ্ছে, কিন্তু কেউ জানে না কিভাবে শুরু হলো। বৃদ্ধা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, অভিশাপ জেগে উঠেছে। এবছর বলি হয়েছে অন্যায়। ওর ঘরে আগুন লাগার কথা অনেকদিন আগেই তো লেখা ছিল। সায়ন্তী ধীরে গাছের গায়ে হাত রাখে। তার কানে আবার সেই পোড়া গলার কণ্ঠস্বর, তুই পালাসনি, আমি তোকে নেব না। আমি তো তোকে ভয় দেখাতে পারিনি, তাই তোকে আমি মাফ করলাম। গাছ ধীরে নিঃশ্বাস ফেলল। পাতারা শান্ত হয়ে গেল। সায়ন্তী মাটিতে বসে পড়ে। চোখ বেয়ে নেমে আসে অঝোর ধারায় জল। আর ঠিক তখনই শতদল মোড়ল আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে। গায়ের চাদর পুড়ে গেছে, চোখ পাগলের মতো লাল। আর সে চিৎকার করে, তুই নষ্ট করলি সব। আমি বছর বছর বলি দিয়ে গাছকে ঠান্ডা রেখেছি, আর তুই সব কিছু শেষ করে দিলি। তুই বলেছিলি গাছ আজ নিজেই তোকে বেছে নিয়েছে। রক্ত চাই, শুধু নিষ্পাপের নয়, পাপেরও। একজন যখন নিজের ইচ্ছায় দেয়, অভিশাপ রাগে চলে ওঠে, কিন্তু তখনই ও দেখে তার পাপ লুকিয়েছে। শতদল পেছন দিকে হোঁচট খেয়ে পড়ে যায়। তার পেছনে আগুন আর সামনে রক্তচূড়া। সে গাছের শিকড় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসে ধীরে ধীরে, তাকে জড়িয়ে নেয়। ও আমাকে নেবে না, আমি ওকে খুশি রেখেছি। তারপর সব নিস্তব্ধ। সকালবেলায় রক্তচূড়ার নিচে পড়ে থাকে সায়ন্তীর প্লেটটা। আর গাছের পাতায় রক্ত নয়, দুধ সাদা এক অদ্ভুত ফুল দেখা দেয়। এই প্রথম গাছ রক্ত ছাড়াই ফুল দিয়েছে। তুই গাছকে ভয় দেখিয়েছিস, তাই সে তোর ভেতরে কমলিকার ছায়া খুঁজে পায়নি। সায়ন্তী তাকায় গাছের দিকে। এক ঝলক হাওয়া বইছে, কিন্তু এইবার সেই হাওয়ায় নেই কোনো রক্তের গন্ধ। আছে শুধু মুক্তির শ্বাস। ভোরবেলার হাওয়া। রক্তচূড়ার পাতায় রোদ লেগেছে এই প্রথমবারের মতো। একটা শান্ত ভাব। গাছ নিস্তব্ধ, চারপাশের মাটিও শান্ত। আগুন নেই, চিৎকার নেই। অদ্ভুত এক নিস্তব্ধতা, এক প্রশান্তি বিরাজ করছে। গ্রামবাসীরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে,
কেউ গাছের কাছে এগোয় না। ঠিক তখনই নিমাই মণ্ডল চিৎকার করে, এই যে, হে মেয়েটা, হে কুসুম এখানে। গাছের শিকড়ের পাশে অজ্ঞান অবস্থায় কুসুম শুয়ে আছে, শরীর নিথর, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্তি। চিন্ময়ী ছুটে আসে, কাঁপা হাতে মেয়েকে জড়িয়ে ধরে। আমার মেয়ে, তুই তুই ফিরে এলি? মহেশ পুরাণী গম্ভীর গলায় বলে, গাছ এবার ছেড়ে দিয়েছে, কারণ সে যা চেয়েছিল তা পেয়ে গেছে। নিজের ইচ্ছায় দেওয়া রক্ত বলি নয়, আত্মত্যাগ। সায়ন্তী দূরে দাঁড়িয়ে সব দেখছিল, চোখে জল, কিন্তু মুখে এক কঠিন শান্ত অভিব্যক্তি। নিমাই মণ্ডল পাশে এসে বলে, তুই জিতলি জানিস? তোরে গাছ নেয়নি কেন কত? কারণ তুই পালাসনি। না, কেউ যেতে নাই সব জায়গায়, কেবল সময় মতো বাঁচে আর কিছু রেখে যায়, যা থেকে যায়। 3 দিন পর সায়ন্তী শহরের ফ্ল্যাটে ফিরে এসেছে। তার টেবিলে পড়ে আছে নোটবুক, ক্যামেরা আর একটা কাঁচের বক্স। ভেতরে এক টুকরো রক্তচূড়ার পাতা। পাতাটা শুকিয়ে গেছে, কিন্তু যেন লাল রং আরো গাঢ় হয়ে গেছে। সে আয়নার সামনে দাঁড়ায়, চুল বাঁধতে বাঁধতে দেখতে পায় আয়নার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটা পোড়া শরীর, কালো ছায়ে ঢাকা মুখ, চোখ দুটো ধাতব লাল। সায়ন্তী স্থির হয়ে যায়। তুই তুই কে? আমি তুই, তোর আগের রক্ত। তুই যে ফেলে এলি তাকে সত্যি শেষ হলো। সায়ন্তীর কণ্ঠ কেঁপে ওঠে। আমি আমি তো দিয়েছি, আমি আমি গেছি নিজের ইচ্ছায়। ছায়া এগিয়ে আসে ধীরে ধীরে, চোখ আরো লাল হয়ে ওঠে। তুই গেছিস ঠিক, কিন্তু রক্ত কি পুরো ছিল? যে ভয়টা এখনো তোর মধ্যে বেঁচে আছে, ওটাই তো বাকি। হঠাৎই আয়নার কাঁচ ফেটে যায় এক ফাটলে। আর ছায়া মিলিয়ে যায় অন্ধকারে। সায়ন্তী ঘর জুড়ে তাকিয়ে থাকে, নিঃশব্দ। সে ধীরে আয়নার সামনে রাখা রক্তচূড়ার বক্সের দিকে তাকায়। তার মুখে মৃদু হাসি। তুই চাস তো আমি আবার ফিরি, তাই না? পিছনের জানলা দিয়ে ধীরে হাওয়া ঢোকে, পর্দা নড়ে ওঠে, আর টেবিলের উপরে সেই শুকনো রক্তচূড়া আবার এক ফোঁটা লাল রঙে ভিজে ওঠে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।